সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্যগত অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে দুজন উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এফ.এম. মোফাক্করুল ইসলাম, যিনি মেডিসিন ডিপার্টমেন্টে আছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমাদের সাথে আছেন ডক্টর মানিফা আফরিন, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন শিশুরোগ বিভাগ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। মেডিসিন বিশেষজ্ঞ এবং শিশুরোগ বিশেষজ্ঞ দুজনের কাছেই আজকে আমরা মিজলসের ব্যাপারে এবং অন্যান্য রোগের বিষয়ে আলোচনা করে থাকবো। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাদের অতিথির কাছে, সেটা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের জানাতে পারবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফরিন, ধন্যবাদ বাংলা ভিশন কর্তৃপক্ষকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যেটা বলছিলাম, আজকে আমরা একটু মিজলস নিয়ে আলোচনা করতে চাই। সো মিজলস বা হাম একটা খুবই সংক্রামক রোগ, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি বেশ বিস্তৃত হয়ে যাচ্ছে, একটা স্প্রেড হচ্ছে এমনভাবে যেটা স্পেশালি বাচ্চাদেরকে ইনফেক্ট করছে। সো এই বাচ্চারা যেরকম হাম রোগে ভুগছে, সেটা কমপ্লিকেশনে ভুগছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বাচ্চারা মারাও যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে বাচ্চাদের প্যারেন্টস যারা আছেন বা মা বাবারা কিন্তু অনেক আতঙ্কে ভুগছেন। সো এই বিষয়টা নিয়ে, মিজলসের মতন একটা সংক্রামক ব্যাধিকে নিয়ে আমাদের দর্শকদেরকে এডুকেটেড করার জন্য এবং তাদের সচেতন করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ। মিজলস একটা অতি সংক্রমণযোগ্য রোগ। এর সংক্রমণের হার খুব দ্রুত এবং অনেক বেশি সংক্রমিত হয়, এবং মিজলস ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন আসার আগে পৃথিবীতে প্রতি বছর 50 থেকে 80 লক্ষ লোকের, শিশুর এবং লোকের মৃত্যু হতো মিজলসের কারণে। 50 থেকে 80 লক্ষ মানুষের মৃত্যু হতো মিজলসের কারণে। তো মিজলস ভ্যাকসিন আসার পরে কিন্তু এই মৃত্যুটা কমা শুরু হয়, এবং আমাদের দেশ সহ পৃথিবীর প্রায় সব দেশেই মিজলস ভ্যাকসিন কিন্তু ওয়াইডলি ইউজ করা হচ্ছে। তো মিজলসে কারা আক্রান্ত হবে, কিভাবে আক্রান্ত হবে, এটা কিন্তু নির্ভর করে পারিপার্শ্বিকতার উপরে, অনেক কিছুর উপরে নির্ভর করে। সাধারণত এই মিজলস রোগটা ট্রান্সমিটেড, এটা তো ভাইরাস, আরএনএ ভাইরাস, হাঁচি কাশির সাথে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির সাথে এটা বাতাসে চলে আসে এবং বাতাসের মাধ্যমে এটা ছড়ায়। তো যার জন্য, এবং এটা অতি ছোঁয়াচে, যদি একজনের হয় তার পাশের জনের থাকার সম্ভাবনা প্রায় 100%। তো এখানে ভ্যাকসিন ছাড়া আর কোনো কিছুই এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তো মিজলস ভ্যাকসিন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মিজলস আক্রান্তর হার কমে যাচ্ছে। এখন কারা আক্রান্ত হয়? যেখানে ডেন্সলি পপুলেটেড, মানে আমাদের মতো দেশের আবহাওয়াতে যেখানে পপুলেশন ডেন্সিটি অনেক বেশি, যেখানে মিজলস ভ্যাকসিনের দেওয়ার পরিমাণ তুলনামূলকভাবে উন্নত দেশের তুলনায় কম, সেসব দেশে একেবারে যারা ইনফ্যান্ট বা 1 বছরের কম শিশু, তাদের এবং ছোট বাচ্চাদের সম্ভাবনা বেশি। যদিও আমাদের এখন মিজলস ভ্যাকসিন কিন্তু ইপিআর মধ্যে ইনক্লুডেড, সো বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এই ইমিউনাইজেশনের আন্ডারে পড়ছে। সেটা ঠিক আছে, তাহলে যেখানে কিন্তু আমাদের পপুলেশনটাকে কনসিডার করতে হবে। আর ভ্যাকসিনেশনের হারটা আমরা ডেভেলপড কান্ট্রির সাথে যদি বলি, আমেরিকা কিন্তু একবার বলেছিল তারা মিজলস ইরাডিকেট করে ফেলছে। তো ইরাডিকেশনের মতো এখন গ্লোবালি কিন্তু মিজলস ইরাডিকেটের প্রোগ্রাম চলছে, কিন্তু হচ্ছে না এই আমাদের নিম্ন আয়ের ডেন্সলি পপুলেটেড দেশগুলোর কারণে এটা সম্ভবত হচ্ছে না। সো যেখানে পপুলেশন ডেন্সিটি বেশি এবং তুলনামূলকভাবে ভ্যাকসিনেশনের হার কম, সেখানে শিশুরাই বেশি আক্রান্ত হয়। যেখানে ডেন্সিটি একটু কম, ভ্যাকসিনেশনে আরও বেশি, সেখানে দেখা যায় স্কুল গোয়িং চিলড্রেন কিংবা একটু বড় বাচ্চারা হচ্ছে। আর একেবারে উন্নত বিশ্বে সেখানে কিন্তু অ্যাডাল্টরা বেশি আক্রান্ত হচ্ছে, মানে ওখানে তো আক্রান্তের হার খুবই কম, কিন্তু অ্যাডাল্ট আক্রান্ত হচ্ছে। তো আমাদের দেশে কিন্তু অ্যাডাল্টদের আক্রমণের হার খুবই কম। মিজলস ভাইরাস প্রথমে যদিও এটা আপনার পশুর থেকে কিংবা ইয়ে থেকে আসছে, এখন কিন্তু এর সাইকেলটা মানুষের ভিতরেই চলে। এর কোনো অ্যানিমাল রিজার্ভার নাই, এর কোনো দীর্ঘস্থায়ী ইয়ে নেই যে আমার ভিতরে লেটেন্ট মিজলস আছে, আমি 6 মাস পরে ছড়াবো। সো মিজলসটা সাইকেলটা মেইনটেইন হয় মানুষের থেকে মানুষের ভিতরে। সো সেটা ব্রেক করতে হলে ভ্যাকসিনেশন দিয়ে, যদি এই সাইকেল ব্রেক করতে হলে ভ্যাকসিনেশন আবার কন্ট্যাক্টটাকে আমাদের ব্রেক করতে হবে। এখন কন্ট্যাক্ট ব্রেক করাটা প্রায় অসম্ভব, এই কারণে যে রোগ শুরু হওয়ার লক্ষণ শুরু হওয়ার আগেই কিন্তু আক্রান্ত ব্যক্তি জীবাণু ছড়াতে থাকে। আচ্ছা, আমাদের ইনকিউবেশন পিরিয়ড আমরা বলি যে প্রায় অ্যারাউন্ড 10 দিন, কিন্তু 5-6 দিন পরেই কিন্তু এর হাঁচি কাশির সাথে মিজলস ছড়ানো শুরু হয়। সো আমরা যে তাকে আইসোলেট করবো, সাবধান হবো, তার আগেই কিন্তু সে মিজলস ছড়িয়ে দিচ্ছে।
সো একেবারেই এটা মানে এই সাইকেলটাকে ভাঙতে না পারলে আমরা মিজেলস বন্ধ করতে পারবো না। স্যার হাঁচি কাশি ছাড়া আর কি কি ধরনের উপসর্গ আসলে মিজেলস রোগে হয়ে থাকে? এটা মিজেলসকে বাই ডেফিনেশন এটাতে হচ্ছে ফিভার মানে জ্বর, সাথে একটু গায়ে ব্যথা থাকে, কফ, কলিজা মানে সর্দি, কনজাংটিভাইটিস। প্রথম প্রোড্রোমারি 4 দিনে থাকে আমাদের জ্বর, সর্দি, কাশি, কনজাংটিভাইটিস চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি যাওয়া এবং কাশি এই থাকে। আর আমাদের র্যাশ আসে কিন্তু জ্বর হওয়ার 4 দিন পরে, এবং র্যাশটা প্রথম শুরু হয় কানের পিছনে, তারপরে ঘাড়ে হেয়ার লাইনের নিচে, তারপরে মুখে, তারপরে শরীর, তারপরে হাত এবং পা। সো এই র্যাশটা আসার আগের 4 দিন কিন্তু বোঝা যাবে না যে এটা মিজেলস কিনা। আচ্ছা, তো এই সময়টায় আমাদের একটা ভালো সাইন থাকে, আমরা ডাক্তার এটা খেয়াল করতে পারি, কপ্লিক্স স্পট বলে আমরা এটাকে। মুখের ভিতরে এটা 2 দিন পরে দেখা যায় লাল স্পট আসে, একটু ব্লুইশ রেড স্পট, 5টা লাল থাকে, প্রথমে 1-2 হয়, পরে পুরো মুখটা ভরে যায়। তাহলে জ্বরের পরে জ্বরের ভিতরে যদি মুখের র্যাশ আসে মুখের ভিতরে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা মিজেলস। এবং মিজেলসের ডায়াগনোসিস কিন্তু মেইনলি ক্লিনিক্যাল, ল্যাবরেটরি থেকে আমরা খুব বেশি ডায়াগনোসিসের মানে স্কোপ আমাদের কম। মানে ফিজিশিয়ান দেখে এক্সামিন করে আসলে ডায়াগনোসিস করতে পারছেন। ফিজিশিয়ান দেখে আমাদের করতে হবে। তো এটার জন্য যেগুলো আমাদের কাছে হেল্প করে সেটা হচ্ছে যে আমার সময়টা কোন সময়, স্পেশালি লেট উইন্টার এবং আর্লি অটামে এই মিজেলস আউটব্রেক হয়। মিজেলস কিন্তু আমাদের মতো দেশে এন্ডেমিক, মানে সারা বছরই কিছু কিছু হচ্ছে এবং এই সাইকেল মেনটেন হচ্ছে। যখন নাকি 10% লোকও ইমিউনাইজ থাকবে না, মানে ভ্যাকসিনের বাইরে থাকবে, তখনও কিন্তু মিজেলস চলতে থাকবে। তাহলে আমাদের ইমিউনাইজেশনের ভিতরে 100%কে আনতে হবে। তো এই 10% যদি থাকে তাহলে এই সাইকেল চলতে থাকবে, সারা বছর মিজেলসের সাইকেল চলতে থাকে। এবং এটা শীতের শেষে এবং বসন্তের শুরুতে একটা আউটব্রেক হয়, এবং 2-4 বছর পর পর, 5 বছর পর পর দেখা যায় একটা এপিডেমিকের মতো হয়। সো এখন যে এপিডেমিকটা হচ্ছে সেটা কিন্তু এটাও একটা কারণ। এই জন্য যেটা করে সাধারণত সারা বছর আমাদের মিজেলস ভ্যাকসিনেশন চলবে, দেখা যায় 2-4 বছর একটা ক্যাম্পেইন করে সবাইকে আবার দেওয়া হয়। তো এইগুলো কিন্তু ন্যাচারাল কোর্স। তো এবং যেটা বলেন কমিউনিটির মধ্যে 90% অ্যাবভ যদি ইমিউনিটি থাকে, তাহলে সেক্ষেত্রে এটার যে স্প্রেডটা হচ্ছে এই জিনিসটা অনেকটা কন্ট্রোলে থাকবে এবং ডিজিজটাও কন্ট্রোলে থাকবে। 10% যদি নন ইমিউন থাকে তাহলেও কিন্তু এটা চলতে থাকবে। 10% হোস্ট এই সাইকেল, মানে বাকিরা যারা ইমিউনাইজড আছেন তাদের থ্রুতে আসলে যে 10% নন ইমিউনাইজড তারাও প্রোটেক্টেড থাকবে। অনেক ধন্যবাদ স্যার। ডক্টর মানিফ আফরিন, আপনার কাছে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে মিজলস বা হাম বাচ্চাদের রোগ, এটা আমরা সবাই জানি, এবং ইপিআই ইমিউনাইজেশনের আন্ডারে এটার ভ্যাকসিনেশন থাকার পরও বাচ্চারা কিন্তু এখন আমরা দেখছি যে একটা আউটব্রেক হচ্ছে। সো এই আউটব্রেকটাকে আসলে প্রিভেন্ট করার জন্য সচেতন করে কি বলতে চান, এবং যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন তাদের কেয়ারটা প্যারেন্টসরা আসলে কিভাবে নিতে পারেন, এই বিষয়টা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। তো আমি যদি ডাটা, বাংলাদেশের যে ডাটা আছে সেটা অনুযায়ী যদি বলতে চাই, তাহলে প্রত্যেক বছরই কিন্তু আমাদের 90%-এর ওপরে 95 to 96% ইমিউনাইজেশন কিন্তু আমরা ইপিআই শিডিউলের মাধ্যমে মিজেলস ভ্যাকসিনের জন্য দিই। যখন আমাদের দেখা হয় যে এটা 80% অথবা 70%-এ নেমে আসছে, সাথে সাথেই কিন্তু আমাদের একটা রিভ্যাকসিনেশন করা হয়, যেটাকে আমরা বলি যে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে হিসেবে আমরা মিজেলস ভ্যাকসিন এবং সাথে ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিই। তো গত 4-5 বছরের মধ্যে এই ক্যাম্পিংটা একটু কম হয়েছে, এটা একটা ব্যাপার। আর গত বছরে আসলে কোনো একটা কারণেই হোক যে এই ভ্যাকসিনেশনের যে হারটা সেটা অনেক কম ছিল, 65% অ্যাকর্ডিং টু ডাটা অফ বাংলাদেশ। তো এটা একটা অনেক বড় কারণ যে ভ্যাকসিন ফেইলিওর হওয়ার জন্যই হয়তো বা আমাদের হার্ড ইমিউনিটিটা তৈরি হয়নি, এই জন্যই আমাদের বাচ্চাগুলো বেশি আক্রান্ত হচ্ছে। যেমন লাস্ট টাইমে যখন আমাদের টাইফয়েড টিকা বাংলাদেশে আসলো এবং এটার ক্যাম্পিং হলো, তখনও দেখা গেল যে আমাদের যারা অভিভাবক আছেন শিশুদের, তারা কিন্তু অনেকেই এই ভ্যাকসিনটা নেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। আবার এরকমও হয় যে আমরা সাধারণত মিজেলস ভ্যাকসিনটা দিই 9 মাস এবং 15 মাস বয়সে। দেখা যায় অনেক মা বাবা প্রথমে যে ভ্যাকসিনগুলো আমরা 14 মাস পর্যন্ত দিই এগুলো ঠিকই নিতে আসেন, কিন্তু ওই 9 মাসের সময় হয়তো ভুলে গেছেন, কিংবা ওই সময় হয়তো বাচ্চার জ্বর এসেছে, ঠিক আছে আমি কয়দিন পরে দেবো, তারপরে আর মনে নাই। আবার অনেকে হয়তো 9 মাসের ভ্যাকসিনটা ঠিকই দিয়েছেন, কিন্তু 15 মাসের ভ্যাকসিনটা আর উনি দেননি, ওনার মনে এই শিডিউল না মেনটেন করার জন্য এবং ভ্যাকসিন সংক্রান্ত যে গুরুত্ব এটা কম দেওয়ার জন্যই হয়তোবা মিজেলস আউটব্রেকটা এবার বেশি হয়েছে। তবে একটা জিনিস যে অন্যান্যবার আমরা যেরকম মিজেলসের মানে আমরা
কি বলবো যে ক্যারেক্টারিস্টিক্সটা দেখি ক্লিনিক্যাল যে তারা যেভাবে আসছে, এইবার কিন্তু সেটা থেকে একটু ভিন্ন ছিল। মানে উপসর্গগুলোর কথা বলছেন? উপসর্গগুলো কিছু ভিন্ন ছিল, এরকম যে প্রতি বছরই মিজেলস হয়, জ্বর হয়, তারপরে আমাদের কিছু র্যাশ বলি আমরা, লাল লাল দানা দানা কানের পিছন থেকে প্রথমে ওঠে, এটা জ্বরে সাধারণত 3-4 দিনের ওঠে, তারপরে সেটা সমস্ত শরীরে ছড়িয়ে দেয়। তারপরে দেখা যায় এর মধ্যেই কিন্তু অভিভাবকরা ডাক্তারের পরামর্শ অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেয় এবং পরবর্তীতে বেশিরভাগই ভালো হয়ে যান, কারণ ভাইরাল ডিজিজগুলো অটো ইমিউন ডিজিজ বলি, যেটা স্বাভাবিক গতিতেই আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া পুষ্টির মাধ্যমে ভালো হয়ে যাওয়ার কথা, নিজের প্রতিরোধ ক্ষমতাটাও সেখানে ভালো কাজ করে। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে জ্বর আসার সাথে সাথেই 1 থেকে 2 দিনের মধ্যেই অনেক র্যাশ, এবং আমরা যে কমপ্লিকেশনসগুলো বলি মিজেলসের, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, তারপরে অনেক সময় আমরা খিঁচুনিও পাচ্ছি, যেটাকে আমরা আমাদের ক্লিনিক্যাল ভাষায় বলি এনকেফালাইটিস লাইক সিনড্রোম। তো সাধারণত মিজেলসে কিন্তু বেশিরভাগ বাচ্চা এরকম আক্রান্ত হওয়ার কথা না, কিন্তু এবছর ভাইরাসের নেচারটা আমার মনে হচ্ছে যে কিছুটা পরিবর্তিত আকারে এসেছে, এই জন্যই বাচ্চারা কিন্তু বেশি ভুগছে। আরেকটা ব্যাপার হচ্ছে মিজেলসে আক্রান্ত হওয়ার সাথে সাথেই আমরা যদি মনে করি যে তার জ্বর এবং র্যাশ আছে, স্যার যেরকম বললেন যে কেস ডেফিনেশন আছে আমাদের একটা, তো অ্যাকর্ডিং টু WHO বলেন অথবা আমাদের ইপিআই এ যে কেস ডেফিনেশন, সেটাকে বলা হচ্ছে জ্বর থাকতে হবে, র্যাশ থাকতে হবে, সাথে 3টা সি, কাফ, করেজা, কনজাংটিভাইটিস, তার মানে চোখ লাল থাকবে, নাক দিয়ে সর্দি আসবে এবং কাশি, অথবা দেখা যাবে যে বাচ্চার গলা হচ্ছে ভেঙে গেছে, খেতে পারছে না, এই কয়েকটা জিনিস থাকে। কিন্তু এবারের যে মানে সিনারিওটা, সেখানে দেখা যাচ্ছে সবগুলো হয়তো নাই, কিন্তু বাচ্চার কন্ডিশনটা খারাপ হয়ে যাচ্ছে, আমরা মারাত্মক নিউমোনিয়া অনেক বেশি পাচ্ছি। এবং আগে যেমন মিজেলসের নিউমোনিয়াতে চিকিৎসা দেওয়ার সাথে সাথে বাচ্চা রেসপন্স করতো, আমরা বলতাম যে দ্রুতই ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এবছর কিন্তু সেটা হচ্ছে না। মানে ক্লাসিক্যাল সিম্পটমগুলোতেও চেঞ্জ কিছুটা চেঞ্জ এসেছে, যে কমপ্লিকেশনসগুলো সেগুলো মাত্রাটা বেড়ে গেছে। এবং এটা যেটা বলা হচ্ছে যে বৈষয়িক যে মিজেলসের ক্যারেক্টারিস্টিক্স, সেটাই কিছুটা চেঞ্জ হয়েছে দেখে এবার আউটব্রেকটা অনেক বেশি। জি, এর মধ্যে তো আসলে গভর্নমেন্ট থেকে ভ্যাকসিনেশনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। সো এই ভ্যাকসিনেশনের বিষয়টা আপনি অলরেডি বলেছেন, বাচ্চাদের ভ্যাকসিনের ব্যাপারে অনেকেই কিন্তু একটু উদাসীন থাকেন বা নিতে চান না, যেটার কোনো কমপ্লিকেশনস হচ্ছে কিনা। সো এই ভ্যাকসিনেশনের বিষয়টা সম্পর্কে দর্শকদের কি বলতে চান? গত 26 দিনে বলা হয়েছে যে 166 শিশু মারা গেছেন মিজেলসে আক্রান্ত হয়ে, সুতরাং এটা কিন্তু একটা বিশাল নাম্বার আমাদের দেশে। অবশ্যই ভ্যাকসিনেশন নিতে হবে, এবং এই কারণে গভর্নমেন্ট কিন্তু নতুন পদক্ষেপ শুরু করেছেন, যে আগে যেমন আমরা 9 মাসে ভ্যাকসিনটা দিতাম, কিন্তু এখন যেহেতু আক্রান্তের হার 9 মাসের নিচে বেশি, 4 থেকে 6 মাসের মধ্যেও পাচ্ছি, আবার 6 মাসের উপরেও পাচ্ছি, তো যেহেতু 6 মাসের উপরে আক্রান্তের হার অনেক বেশি, সেই জন্য গভর্নমেন্ট 6 মাস থেকেই ভ্যাকসিনটা দিচ্ছে। এবং মোটামুটি দেশের অনেকগুলো জেলাতে, 18টা জেলাতে বিভিন্ন সেন্টারে ভ্যাকসিনটা অলরেডি শুরু হয়ে গেছে, যে সবাইকে দেওয়া হবে 6 মাস থেকে 5 বছর মেয়াদি বয়স পর্যন্ত। কিন্তু ঢাকা শহর কিংবা আমাদের যেখানে এন্ডেমিক আরও এরিয়া আছে, যেমন সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, এগুলোতেও কিন্তু এরকম মৃত্যুর হার অনেক বেশি। তো সেই সব সেন্টারকে বিবেচনায় রেখে গভর্নমেন্ট কিন্তু আবার নতুন করে রিশিডিউল করেছেন ভ্যাকসিনটা, এবং সেটা ম্যাক্সিমাম সেন্টারে 12 এপ্রিল থেকে শুরু হচ্ছে, আর বাকি যেগুলো সেন্টার থাকবে সেটা 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে। আমি আশা করব প্রত্যেকটা বাবা মা যাদের বাচ্চার বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে আছে, অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন। আর যাদের বাচ্চার বয়স 5 বছরের বেশি, যেহেতু আমরা ইপিআইয়ের মাধ্যমে ভ্যাকসিনটা দিতে পারছি না, তারা অবশ্যই যদি সম্ভব হয় তাহলে বেসরকারি কিছু টিকা পাওয়া যায়, এমআর টিকা অথবা এমএমআর টিকা, সেটা নিয়ে নেওয়া ভালো। জি, এবং এটা সবসময় একটা বুস্টার হিসেবে কাজ করবে তার প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এমএমআরটা আমরা বুস্টার হিসেবে দিতে পারি 4 থেকে 5 বছর। অন্যান্য দেশের ইয়েতে যে প্রি স্কুল এজে একটা বুস্টার ডোজ দিয়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 13 থেকে 14 বছর বয়সেও আবার একটা বুস্টার ডোজ দিয়ে দেওয়া হয়। যেহেতু একটা আউটব্রেক হয়েছে, বুস্টার ডোজটা নিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো। আর জি, অবশ্যই কমপ্লিকেশন সম্বন্ধে যদি আমি একটু বলি, যে এবার মিজেলসের যে কমপ্লিকেশন বেশি হচ্ছে, কমপ্লিকেশন বেশি হওয়া কিন্তু অনেকগুলো জিনিসের উপরে নির্ভর করে। প্রথমত যে মিজেলস ভাইরাসের একটা ভালো জিনিস হচ্ছে এদের কিন্তু মিউটেশন খুব একটা হয় নাই। প্রথম দিকে যে ভাইরাসগুলো ছিল এখন অলমোস্ট সেগুলোই আছে, যার জন্য ভ্যাকসিনেশনে খুব একটা প্রবলেম হচ্ছে না। তাহলে নতুন করে আমাদের কমপ্লিকেশন বাড়ছে কেন? এই কমপ্লিকেশন বাড়ার পিছনে একটা জিনিস হচ্ছে হোস্ট ডিফেন্স ফ্যাক্টর, একটা ইম্পর্টেন্ট জিনিস, যে হোস্টের নিজস্ব, যে রোগীর নিজস্ব প্রতিরোধ ক্ষমতা।
তাহলে এই নিজস্ব প্রতিরোধ ক্ষমতা আবার কিসের উপর নির্ভরশীল? তার নিউট্রিশনের উপর নির্ভরশীল। তাহলে নিউট্রিশন একটা আমাদের এখন এই যে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা থাকে, এই বাচ্চারা ম্যাক্সিমাম কিন্তু আন্ডার নিউরিশড থাকে। জি। তারপরে এখানে একটা মায়েরও একটা নিউট্রিশনের ব্যাপার থাকে, যেই মায়ের নিজেই ইমিউনি ডেফিসিয়েন্ট, তার দুধ থেকে তার বাচ্চা কতটুকু প্রোটেকশন পাবে। আরেকটা হচ্ছে আর্লি ওয়েনিং এর একটা কারণ হতে পারে, যে বাচ্চাদের আগে তাড়াতাড়ি দুধ ছাড়িয়ে দেওয়ার জন্য তারা 9 মাস পর্যন্ত যেখানে প্রোটেকশন পাওয়ার কথা ছিল, প্যাসিভ ইমিউনিটি পাওয়ার কথা, দেখা যাচ্ছে 9 মাস থাকছে না, 6 মাসে আমাদের হয়ে যাচ্ছে। ওভার ক্রাউডিং, পপুলেশনের ওভার ক্রাউডিংটা, এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো, সেগুলো কিন্তু সবগুলোই আমাদের এখানে কাজ করতেছে। সো শুধুমাত্র আমরা ভ্যাকসিন দিয়ে কিন্তু আমরা এই কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করতে পারবো না, এড়াতে পারবো না। আমাদের সমস্ত দিকে মনোযোগ দিতে হবে। আমাদের মায়ের স্বাস্থ্য, আমাদের এই যে পপুলেশন কন্ট্রোল করা। এখন আমাদের দেখা যাচ্ছে যে ভাইরাল ডিজিজগুলো ব্যাপক হারে ছড়াচ্ছে। এই যেরকম আমাদের করোনা একটা চলে গেল, ডেঙ্গু আসছে, মিজলস, হয়তো আমরা দেখবো যে মামস এভাবে চলে আসবে, রুবিওলা আমাদের হচ্ছে, জিকা হচ্ছে। তাহলে এই ভাইরাসের ট্রান্সমিশন বন্ধ করতে হলে আমাদেরকে এনভায়রনমেন্টটাকে হেলদি করতে হবে এবং ব্যারিয়ারটাকে সবসময় ব্যারিয়ারটাকে মেনটেন করতে হবে। আরেকটা জিনিস বলতেছে যে এই যে আমি প্রথমে বললাম যে সাইকেলটা যে হচ্ছে মিজলসের, এই সাইকেলের ভিতরে কিন্তু আমরা হেলথ পার্সোনালরা ইম্পর্টেন্ট। জি। তাহলে হেলথ পার্সোনালদেরকে এনশিওর করতে হবে, যারা স্বাস্থ্যকর্মী আছে, এটা আমরা চিকিৎসক, যারা টিকা দিচ্ছে, যারা নার্স, যারা আয়া ওয়ার্ড বয়, তাদেরকে এনশিওর করতে হবে যে দে আর ইমিউন। তো তারা কিভাবে ইমিউন? একটা উপায় হচ্ছে যে এনশিওর করা তাদের 2টা মিজল ভ্যাকসিন নিয়ে আসে। এইটা এনশিওর করতে হবে যে তারা প্রত্যেকে 2টা মিজল ভ্যাকসিন নিয়ে আসে, না নেওয়া থাকলে দিয়ে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা হসপিটাল থেকে নোজোকোমিয়াল ইনফেকশনে যাব। আরেকটা জিনিস হচ্ছে যে মিজলস থেকে যে নিউমোনিয়া হয়, এটা কিন্তু ভাইরাল নিউমোনিয়া না, ভাইরাল নিউমোনিয়া হইতে পারে। তো ভাইরাল নিউমোনিয়া, মিজলস ভাইরাল নিউমোনিয়া, জায়ান্ট সেল নিউমোনিয়া করে, সেটা হয় শুধুমাত্র ইমিউনো কম্প্রোমাইজ যারা, তারা। এটা ইমিউনো কম্প্রোমাইজ। তাহলে বাচ্চাগুলো যদি ইমিউনো কম্প্রোমাইজ কেন হবে? ম্যালনিউট্রিশনের জন্য। আর অ্যাডাল্টে দেখা যায় যদি তাদের অন্য কোনো রোগ থাকে, যেমন ক্যান্সার পেশেন্ট, কেমোথেরাপি নিচ্ছে, তারপরে অটোইমিউন ডিজিজ যারা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ পাচ্ছে, এইডস পেশেন্ট, সো ওইসব ক্ষেত্রে শুধুমাত্র দেখা যায় যে ভাইরাল নিউমোনিয়া হয়। আর অন্যান্য ক্ষেত্রে মিজলসের সময় যেটা হয়, যখন একটা ভাইরাস বডিতে অ্যাটাক করে, তখন কিন্তু বডির ইমিউন সিস্টেম বা বডির রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ভাইরাসটাকে এলিমিনেট করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো সমস্ত ইমিউন সিস্টেম ইনভলভ হয়ে যায় আমার মিজলসকে ইরাডিকেট করার জন্য। তখন অন্য কোনো যদি ইনফেকশন চলে আসে, তাকে প্রতিরোধ করার মতো কেউ থাকে না, যার জন্য দেখা যায় যে এরা খুব সহজেই নিউমোনিয়া আক্রান্ত হয়। মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন তাদের কমন হয়ে যায়। এবং যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে আমাদের নিউমোকক্কাস দিয়ে হয়, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে হয়। তাহলে এর কিন্তু কারণ ওই একটাই, আমাদের ওভারক্রাউডিং, আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন। যে একটা নিউমোনিয়া বাচ্চাকে আমরা যেভাবে রাখবো, বা নিউমোনিয়া বাচ্চা না হোক, অ্যাডাল্ট হোক, যেই হোক, নিউমোনিয়া পেশেন্টকে এমনভাবে রাখতে হবে সে যেন সেকেন্ডারি ইনফেকশনে না পড়ে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম হেলথ যে সেক্টরগুলো আছে, স্পেশালি সেগুলো এত বেশি ওভারক্রাউডেড, ভর্তি হলো নিউমোনিয়া নিয়ে, সরি মিজলস নিয়ে, সে দেখা যাবে যে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেছে, আরো ইনফেকশন হয়ে যাচ্ছে। তাহলে এই সব ক্ষেত্রে নিউট্রিশন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যেহেতু বাচ্চাদের ডিজিজ, তাদের নিউট্রিশনটা যাতে প্রপারলি মেইনটেইন হয়। অবশ্যই নিউট্রিশনটা এবং এনভায়রনমেন্ট, ওভারক্রাউডিংটা যাতে আমরা অ্যাভয়েড করি, আর যারা ইনফেক্টেড হচ্ছে তাদেরকে যাতে আমরা একটু আলাদা রাখি, আইসোলেশনে রাখা, তারা যেন অন্যদের কাছ থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনটাতে না আসে। জি। তার কারণ হচ্ছে, আর তারপরে এখন দেখা যাচ্ছে যে নিউমোকক্কাস কিন্তু খুব মোটামুটি পেনিসিলিন সেনসিটিভ, কিন্তু আজকাল নিউমোনিয়াগুলো ভালো হচ্ছে না পেনিসিলিনে, তার মানে অন্য ইনফেকশন এখানে আসতেছে। তাহলে এবং এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন। তাহলে আমাদের যে আমাদের ভ্যাকসিনেশনের হার বাড়াতে হবে, আমাদের 100% ভ্যাকসিনেশন আসতে হবে, আমাদের ইমিউনিটি বাড়াবার জন্য আমাদের নিউট্রিশনটাকে ইমপ্রুভ করতে হবে, আমাদের আমাদের এনভায়রনমেন্টটাকে ইমপ্রুভ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা আরও বেশি ভাইরাসে আক্রান্ত হবে। এবং আমরা ভাইরাল ইনফেকশনে যে বেসিক ম্যানারিজমগুলো ফলো করতে বলি, যে হাঁচি কাশির সময় যাতে একটা হাত বা রুমাল কিছু ব্যবহার করা হয়, মাস্ক যাতে ব্যবহার করে, হ্যান্ড ওয়াশ করেন, বেসিক যে ম্যানারগুলো আছে এগুলো যাতে সবাই একটু সারা বছর ধরে এটা মেনটেন করে যেতে হবে এবং আমাদের পপুলেশন কন্ট্রোল করতে হবে। জি, এর কোনো বিকল্প নেই। অবশ্যই। আর স্যার, যেহেতু বেশিরভাগ যে মিজলস ডিজিজের কথাগুলো আমরা বলছি, যেমন আপু বলেছেন, এগুলো বেশিরভাগই কিন্তু আমরা বাসায় ট্রিটমেন্ট দিয়ে বা নিউট্রিশনটা মেনটেন করে বা আইসোলেশনে রেখে ট্রিটমেন্ট দিতে পারছি। সো যাদের
আইসিইউ লাগছে বা এই ধরনের সাপোর্টগুলো লাগছে তাদেরকে আসলে একটু এনকারেজ করে কিছু বলতে চান কিনা, কিভাবে আর একটু ভালো রাখতে পারেন এবং অন্যদের ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারেন? এখানে যে প্রথমে আমি বলছি যে মিজেলস আক্রান্তরা মিজেলসের সিমটম আসার আগেই রোগ ছড়ানো শুরু করে। তারপরে হচ্ছে আইসোলেশন ইম্পর্টেন্ট। আইসোলেশনটাকে যেন আমার জানার পরে যেন সে না ছড়াতে পারে। এটা হচ্ছে বাচ্চার সর্দি কাশি আছে, তাকে আমি স্কুলে দিলাম না, তারা মসজিদে গেল না, তারা বাজার ঘাটে গেল না, তারা এটা যদি নিজেরা সচেতন হয় যে একটা অসুস্থ মানুষ যার হাঁচি কাশি আসে সে পাবলিক প্লেসে যাবে না, এবং জরুরি প্রয়োজনে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। যে আক্রান্ত সে মাস্ক ব্যবহার করবে, যারা আশেপাশে থাকবে তারা মাস্ক ব্যবহার করবে। আরেকটা জিনিস হচ্ছে যে আইসিইউ অ্যাভয়েড করতে হলে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে এর আইসিইউতে যাওয়া লাগতে পারে কিনা। যেমন এই বাচ্চাটার নিউমোনিয়া হচ্ছে কিনা, এই রোগীটার নিউমোনিয়া হচ্ছে কিনা, তো কীভাবে আমরা বুঝবো? এই মিজেলসের জ্বর কিন্তু ইউজুয়ালি 4 দিন থাকে, তারপরে জ্বর কমে যায়, র্যাশ আসে। যদি দেখা যায় যে না জ্বর কমছে না, সর্দি কাশি তো থাকে, জ্বর কমছে না, অথবা জ্বর ভালো হয়ে যাওয়ার পরে আবার জ্বর আসছে, তাহলে আমাদের এই যে সাসপিশনটা থাকতে হবে যে তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে। এবং সেটা যদি হয় আমরা যদি তাড়াতাড়ি আর্লি অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ডোজ মধ্যে দিতে পারি, মেডিকেল অ্যাটেনশনটা যাতে একটু তাড়াতাড়ি অ্যাটেনশনটা থাকতে হবে যে তার কমপ্লিকেশন ডেভেলপ করতেছে কিনা। এটাই বলে যে অ্যাক্সেস টু হেলথ সার্ভিস, যে সে তাড়াতাড়ি যথেষ্ট তাড়াতাড়ি হেলথ সার্ভিসটা নিতে গেল কিনা। যদি হেলথ সার্ভিসে পৌঁছাতে পারে এবং আমরা যদি এটা ডিটেক্ট করতে পারি যে তার কমপ্লিকেশনে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি চিকিৎসাটা, তাহলে হয়তো আমরা ওই ডেডলি কমপ্লিকেশনগুলোকে অ্যাভয়েড করতে পারবো। অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার। আপু, যেহেতু বাচ্চাদের নিউট্রিশনে একটা মেজর রোল প্লে করছে এই ডিজিজগুলোকে প্রিভেন্ট, নট অনলি মিজলস, যে কোনো কমিউনিকেবল ডিজিজগুলো বলি, সো এই যে নিউট্রিশনের যে বিষয়টা, এটা কিন্তু আমরা অনেক সময় ওভারলুক করে যাই। স্পেশালি আমরা যে বলি 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অনেকে হয়তো করাচ্ছে না বা জিনিসটাকে অত গুরুত্ব দিচ্ছেন না, বা অনেকে উইনিংটা আর্লি করছেন। সো এই বিষয়গুলোতে আসলে সচেতন হওয়াটা কতটা ইম্পর্টেন্ট, এবং নিউট্রিশনটা একটা নিউবর্ন বেবিকে একজন মা কীভাবে কন্টিনিউ করতে পারেন, সেই বিষয়ে আপনার অ্যাডভাইস কী থাকবে আমাদের দর্শকদের জন্য? নিউট্রিশন একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা স্যার অলরেডি বলেছেন। কারণ নিউট্রিশনের মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে। এই প্রোটিনটা কিন্তু আসলে আমাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। তাহলে আমাদের খাবারের মধ্যে যদি প্রোটিনের পরিমাণটা আসলে কম থাকে, তাহলে কিন্তু এই প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হবে না। যে রিসেন্টলি আমি যদি বলি যে আমার একটা বাচ্চা ভর্তি আছে, ওর মাকে বলা হয়েছে যে বাচ্চার যেহেতু এরকম জ্বর ঠান্ডা হয়েছে, তাকে মাছ মাংস এগুলো খেতে দেওয়া হবে না। তাহলে মায়ের দুধে, বাচ্চার বয়স কিন্তু 4 মাস, তো মায়ের দুধে কিন্তু অলরেডি আমি কিন্তু প্রোটিনটাকে কমিয়ে দিলাম। কারণ আমরা বলছি যে মায়ের দুধে যদি আমার অ্যাডিকুয়েট প্রোটিন আসতে হয়, তাহলে মাকে বেশি বেশি করে প্রোটিন যে খাবারগুলো আছে সেগুলো নিতে হবে, সাথে কিছু ফল যেগুলো ভিটামিন, তারপরে সবজি, এগুলো বেশি পরিমাণে নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে মায়ের খাবারে পুরোই ডেফিসিয়েন্সি, তাহলে ওই মায়ের মিল্ক থেকে কিন্তু আসলে বাচ্চার সাফিসিয়েন্ট মানে ইমিউনিটি আসবে না। সেখানে যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমাদের এই ব্যাপারটাতে একটু সচেতন হতে হবে যে বাচ্চা এবং মা দুজনকে, বাচ্চা যদি 6 মাসের নিচে হয় তাহলে মাকে আমরা অ্যাডিকুয়েটলি এইসব নিউট্রিশাস খাবারগুলো দিব। আর বাচ্চার যদি 6 মাস হয়ে যায়, তাহলে আমাদের দেশের রেসপেক্টে আমরা 6 মাসের পরে আমরা শুরু করি হচ্ছে অন্যান্য খাবারগুলো। তখন আমাদেরকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ, তারপরে হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো দিতে হবে, কারণ এগুলো কিন্তু আমার প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মায়েদের খুব পছন্দের খাবার হচ্ছে রাইস সুজি, আমরা যেটাকে বলি যে চালের গুঁড়ো অথবা ঘরে তৈরি সেরেলাক। তো এইটাতে আসলে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয় না। তো আমার কাছে যেটা মনে হয় যে এই ম্যালফিডিংয়ের কারণে বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে, এবং কমে যাচ্ছে দেখেই ভাইরাল ডিজিজ কিন্তু প্রতি বছরই আসছে, প্রতি বছরই দেখা যাচ্ছে কেউ না কেউ ভুগছে। কিন্তু এই হারে কিন্তু ভাইরাল ডিজিজগুলো আগে হতো না। তো যখন হতো তখন আসলে টিকাও ছিল না। তো মোটামুটি ভ্যাকসিনেশনের পরে ভাইরাল ডিজিজগুলো কিন্তু আমরা অনেকটা কন্ট্রোল করে ফেলতে পেরেছি। প্রপার যে নিউট্রিশনাল যে মিলগুলো আমাদের মায়েরা তৈরি করে থাকেন, সেক্ষেত্রে যাতে অ্যাভারেজে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এটা মিক্স করে একটা খাবার তৈরি করতে পারেন, এই বিষয়ে কোনো সিম্পল কোনো অ্যাডভাইস দিতে চান কিনা, কিভাবে আসলে এটা করতে পারেন ঘরের আশেপাশে যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে? খুব সহজে এটা করা যায় যে আমরা বাসায় যে খাবারগুলো খাই সেগুলোই যদি প্রতিদিন সেখান থেকে অল্প অল্প করে খাবারগুলো নিয়ে, বিশেষ করে সকালের মিলে হয়তো
ডিম একটা থাকলো, তারপরে হয়তো কলা জাতীয় একটা ফ্রুটস থাকলো, তারপরে হচ্ছে মাছ কিংবা মাংস এক টুকরা যদি সে নেয়, তারপরে হচ্ছে দুধটা যদি সে পরিমাণ মতো খায়, তাহলে মোটামুটি প্রোটিন এবং হচ্ছে অন্যান্য যে কার্বোহাইড্রেট বেসড খাবারগুলো সেগুলো সে পেয়ে যায়। কিন্তু সাথে ডেফিসিয়েন্সিটা থাকে মেইনলি হচ্ছে আপনার ভিটামিন মিনারেলস এগুলো। তো সেই ক্ষেত্রে শাকসবজি আসলে বাচ্চারা খেতে চায় না, তো ওরা যে ফর্মে খেতে যাবে আমার মনে হয় যে সেরকম করে হয়তো বড়া জাতীয় কোনো খাবার অথবা কেউ স্যুপ জাতীয় খাবার, কেউ হয়তো সালাদ খেতে পছন্দ করে, তো সেইভাবে দেওয়া যায়। এবং ফ্রুটসটা রেগুলার ফুডে রাখতে হবে অবশ্যই, এটা খুবই জরুরি। এবং শুধু পেট ভরার দিকে ফোকাস না করে যাতে নিউট্রিশনটা খাবারের জি, মধ্যে জি। ইনক্লুডেড থাকে সেটার দিকে যাতে একটু ফোকাস করেন সবাই। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে। সবাই আমাদের সাথেই থাকবেন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাই বেবি টাইপের স্বাস্থ্যগত অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর FM মোফাক্করুল ইসলাম এবং ডক্টর মানিফ আফরিন। আপু, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনি বলেন এবার এই যে মিজলসটা হচ্ছে, এই রোগে বেশ কিছু কমপ্লিকেশনস হচ্ছে এবং আর্লি কমপ্লিকেশনস হচ্ছে। সো এই মিজলসের ট্রিটমেন্টের বিষয় এবং কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করা বা ট্রিটমেন্টের বিষয়ে আমাদের দর্শকদের কিছু জানাতে চান কিনা? মিজলস তো একটা ভাইরাল ডিজিজ, তো ভাইরাল ডিজিজগুলোর জন্য আসলে আমাদের খুব বেশি ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। আমরা সিমটোমেটিক, যেমন জ্বরের জন্য জ্বরের ওষুধ দিচ্ছি, কিংবা র্যাশ অনেক বেশি হয়ে গেলে যদি সাথে চুলকানি থাকে তাহলে সেটার জন্য ওষুধ দিচ্ছি। আর কনজাংটিভাইটিস, যেটা চোখ লাল হয়ে যাচ্ছে, এটার জন্য অবশ্যই চিকিৎসা প্রয়োজন হয়, কিছু আই ড্রপ প্রয়োজন হয়, কিন্তু সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই নেওয়াটা বেটার। আর সবচেয়ে মারাত্মক যেটা, যে পরবর্তীকালে অন্ধত্ব হয়ে যেতে পারে মিজলস হওয়ার পরে, তো সেই কারণে অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে। এবং এটা বয়স অনুযায়ী, যেমন 6 মাসের নিচে আমরা 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা দিচ্ছি, একটা ডোজ দিই, কিন্তু মিজলস হলে কিন্তু সেটা 2টো ডোজ দিতে হবে। আচ্ছা। এবং যদি সেটা মানে চোখের কমপ্লিকেশনস যদি আরও বেশি হয়, যদি দেখা যায় যে চোখ দিয়ে ময়লা আসছে, আমি বাংলা ভাষায় বলছি যাতে বাবা মারা বুঝতে পারেন, আমরা যেটাকে বলি যে অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তাহলে কিন্তু 3টে ডোজ দিতে হবে সেক্ষেত্রে। আর যদি বাচ্চার বয়স 6 মাস থেকে 1 বছর হয়, তাহলে আমাদের 1 লাখ ইউনিট যেটা আছে ইন্টারন্যাশনাল ইউনিট, এটা আমরা ওই রকম 2টো অথবা 3টা ডোজ দিয়ে দিই, সেটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের ওপরে। এবং যারা 1 বছরের বেশি তাদেরকে অবশ্যই 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট যেটা আছে সেটা নিয়ে নিতে হবে। আর যাদের মিজলস হয়নি, ধরেন শুধুমাত্র ঠান্ডা জ্বর আছে কিংবা কিছুই নাই, তাদের ক্ষেত্রেও বলবো যে যেহেতু আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, কারণ মিজলস এমন একটা রোগ যেটা আমাদের সিমটম শুরু হওয়ার আগেই কিন্তু ছড়াতে পারে, সুতরাং তার ক্ষেত্রেও একটা সম্ভাবনা থাকে, হয়তোবা সব লক্ষণ নাও প্রকাশ পেতে পারে, কিন্তু কমপ্লিকেশন হিসেবে কিন্তু অন্ধত্ব আসতে পারে। সেই জন্য তারাও যদি ভিটামিন এ নিয়ে নেয় তাহলে কোনো ক্ষতি হবে না, এটুকুই বলতে পারি। আর যদি নিউমোনিয়া হয়ে যায়, তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাভাবিক যে অ্যান্টিবায়োটিক্সগুলো সেগুলো দোকান থেকে নিয়ে নেন অনেকে, এবং সেগুলো কিন্তু আসলে বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের ড্রাগ রেজিস্ট্যান্সটা কিন্তু এভাবেই তৈরি হচ্ছে যে ওষুধগুলো আর কাজ করছে না। সুতরাং অবশ্যই পরামর্শ থাকবে যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না। জি, অবশ্যই। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যদি শুধু মিজলসের ভ্যাকসিনের ব্যাপারে কথা বলছি, সাথে যে ভিটামিন এই ক্যাপসুল যদি আমরা দিই এবং সেটার জন্য যে আমরা অন্ধত্বের মতন একটা সিভিয়ার কমপ্লিকেশনকে প্রিভেন্ট করতে পারছি, সেটার ব্যাপারে ফোকাস করাটা খুবই ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমার নাম মোহাম্মদ শামসুল হক, বয়স 65, আমি সিলেট থেকে বলছি। জি। সমস্যা হলো আমি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগতেছি। তো উচ্চ রক্তচাপ প্রায় সময় আমার কমে যায়, আর ডায়াবেটিস ফাস্টিং 11 নিচে আসে না। আমি রাইডোজেট, ইনসুলিন 30 ইউনিট আমি ব্যবহার করি, আর ইবানিয়া 25 ব্যবহার করি। তার ফলেও আমার ডায়াবেটিস কমে না, ওজন 72 কেজি। জি জি, আপনার করণীয় কি সে বিষয়ে জানতে চাচ্ছেন? জি জি, আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন, আপনি আমাদের সাথেই থাকুন। জি 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 ধন্যবাদ। যদিও আজকের এই টপিক্সের সাথে যায় না, তবু আমি বলবো যে আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, প্রেশার কন্ট্রোল হচ্ছে না। জি। তো ডায়াবেটিস যদি কন্ট্রোল না হয়, আপনি ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিনের সাথে ইভানিয়া, দ্যাট মিনস আপনি ইম্পাগ্লিফ্লোজিন নিচ্ছেন, ওষুধ আপনার নেওয়া ঠিকই আছে, কিন্তু ডোজটা আপনার ঠিক হচ্ছে না।
হয়তো ডোজ আপনার আরও বেশি লাগবে। আরেকটা হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, যেমন আপনার খাওয়া দাওয়া, আপনার এক্সারসাইজ যেগুলো আছে সেগুলোতে আপনাকে আরও মনোযোগী হতে হবে। তো আপনার এই চিকিৎসা আমি এখন একবারে বলে এখান থেকে দিতে পারবো না। আপনার সিলেটে যেহেতু আছেন, সিলেটে আপনি কোনো মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেন। আর রাইজোডেক আপনি রাতে নিচ্ছেন 30, রাইজোডেক কিন্তু একবেলা নিতে হবে, দুবেলা নিতে হবে। সো ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করতে হবে। আপনার ইম্পাগ্লিফ্লোজিন 25 মিলিগ্রাম ম্যাক্সিমাম নিচ্ছেন, সাথে মেটফরমিন অ্যাড করা যাইতে পারে। এছাড়া আমরা অন্য ওষুধে দিতে পারি, কিন্তু এটার জন্য আপনাকে একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে হবে। এটা চিকিৎসাটা এইভাবে আপনাকে দেওয়াটা ঠিক হবে না, এবং ফলো আপে আসতে হবে। ইনসুলিনে আপনার ডোজ কততে কন্ট্রোল হয় এটা দেখে দেখে বাড়াতে হবে। একবারে এটা আমি বাড়িয়ে দিলাম সেটা ঠিক হবে না। আর প্রেশারের ওষুধ আপনি কি খাচ্ছেন বলেন নাই, প্রেশারের ওষুধটাকে আপনার একজন চিকিৎসকের কাছে গিয়ে, ভালো হয় যদি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান, উনি আপনাকে ডোজটা ঠিক করে দেবে। এবং প্রেশারের ওষুধ আপনার জন্য যেটা প্রয়োজন সেটা সাধারণত এসি ইনহিবিটর অথবা এআরবি আমরা ইউজ করব। তো সেগুলোর ডোজগুলো আপনাকে একজনের চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ঠিক করতে হবে। আপনার ওষুধ ঠিক আছে, কিন্তু ডোজগুলোকে ঠিক করতে হবে, আপনার জীবনযাত্রাকে ঠিক করতে হবে, আপনার খাওয়া দাওয়াটাকে ঠিক করতে হবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য, এবং আশা করছি স্যার যেটা বলেছেন বুঝতে পেরেছেন। কারণ এত লিমিটেড ইনফরমেশন দিয়ে এবং কোনো ধরনের প্রপার চেক আপ ছাড়া আসলে একদম কমপ্লিট ট্রিটমেন্ট অপশনটা এখান থেকে দেওয়াটা ডিফিকাল্ট। আপনি চেষ্টা করবেন একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার সমস্যার সমাধান করার জন্য। ধন্যবাদ আপনাকে। স্যার, যেহেতু ভ্যাকসিনেশন নিয়ে আমরা বারবার কথা বলছি এবং প্রোটেকশনের জন্য ভ্যাকসিন খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমরা বারবার মেনশন করছি। সো ভ্যাকসিনের এফিকেসি এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা এই বিষয়ে একটু ছোট করে যদি বলতেন। মিজলস ভ্যাকসিন খুবই কার্যকর একটা ভ্যাকসিন। যারা 2টা ডোজ মিজল ভ্যাকসিন নিয়েছে দেখা যায় তাদের ইমিউনিটি 100% ইমিউনিটি ডেভেলপ করে, এবং তারা ইমিউনিটি ডেভেলপ করে, এবং এটা কিন্তু দীর্ঘস্থায়ী ইমিউনিটি দেয়। মানে বলা হয় যে প্রায় লাইফ লং, যদিও ইভেন লাইফ লং নাও হয় তাতে 10-15 বছর তো ডেফিনিট। তো 10-15 বছর পরে যদি মিজলস হয়, এটা কেন হয়? মিজলসের ভ্যাকসিন দেওয়ার পরে প্রথমে আমাদের আইজিএম অ্যান্টিবডি আসে, সেটা প্রোটেক্টিভ, এরপর এটা ইয়েতে চলে যায়, আইজিজিতে চলে যায়। বডিতে আপনার অ্যান্টিবডি লেভেল কমে যাওয়া মানে কিন্তু আমার ইফিকেসি চলে গেল তাই না, আমার বডি কিন্তু জানে যে আমার এটা আসতে পারে। সো যখনই পরবর্তীতে আবার মিজলস হওয়ার দেখা যায়, তখন মেমোরি সেল থেকে নতুন করে অ্যান্টিবডি তৈরি হয়, কিলার সেল তৈরি হয়, তারা ডিজিজটাকে উঠতে দেয় না। সো যারা 2 ডোজ মিজলস ভ্যাকসিন নিয়েছে তারা মোটামুটি লাইফ লং প্রোটেক্টেড। তাদের সেকেন্ডারি ফেলিওরের জন্য পরে অ্যাডাল্ট লাইফে হতে পারে, কিন্তু খুবই মাইল্ড ডিজিজ হবে, তার কোনো কমপ্লিকেশন হবে না। সো সবাই মিজলস ভ্যাকসিন নিতে হবে। এখন মিজল ভ্যাকসিনের নিয়ে ভয়টা হচ্ছে, যেটা আমার বললেন যে 9 মাস বয়সে প্রথমটা নিল, 15 মাস বয়সে পরে নিল না। এর একটা কারণ হচ্ছে যে অজ্ঞতা কিংবা ইগনোরেন্স, আমি খেয়াল করলাম না, মনে রাখলাম না, দিলাম কি দিলাম না, আচ্ছা দিলে দিলাম। আরেকটা হচ্ছে যে প্রথম ডোজ দেওয়ার পরে কমপ্লিকেশন হতে পারে কিনা। তো মিজলস ভ্যাকসিনের পরে কিছু কিছু কমপ্লিকেশন হতে পারে, তার পরিমাণ কিন্তু 5%-এরও কম। এর ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে জ্বর আসে, এবং জ্বর কিন্তু 103 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো সিম্পল প্যারাসিটামল এটা চলে যায়, এটা কোনো রকমের 1-2 দিনের বেশি থাকে না। এবং কারো কারো র্যাশ উঠতে পারে, মিজলসের যেরকম কনফিডেন্ট র্যাশ উঠে, এখানে ওরকম না, কিন্তু সামান্য কিছু র্যাশ উঠতে পারে, এরও হার অনেক কম। এবং কারো কারো প্লেটলেট কাউন্ট কমতে পারে। এগুলো সবই খুবই সাধারণ, এবং একটু অপেক্ষা করলেই চলে যায়। সো মিজলস ভ্যাকসিনকে ভয় পাওয়ার কিছু নাই, মানে মেজর কোনো সাইড ইফেক্টস নেই যেটার জন্য তারা ভ্যাকসিন এটাকে অ্যাভয়েড করবে। ভ্যাকসিনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জি আর অবশ্যই। ওই জ্বরের জন্য পরের ডোজটা যেন মিস না হয়, ওটাকে মনে করে দিতে হবে। জি অবশ্যই, ধন্যবাদ অনেক সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। স্যার, এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে ফিভার তো আসলে খুবই কমন একটা ডিজিজ বাচ্চাদের জন্য, স্পেশালি ফিভার উইথ র্যাশ। সো এই মিজলস ছাড়া আসলে আর কি কি কারণ এখন আমরা চিন্তা করতে পারি, যেহেতু শুধু একটা দিকে আমরা ফোকাস করে কথা বলছি, আর অনেক কারণও কিন্তু হতে পারে যেখানে ফিভারের সাথে র্যাশ হচ্ছে, সেই বিষয়ে আমাদের দর্শকদের কিছু জানাতে চান কিনা? মিজলস ফিভার উইথ র্যাশ হলে আমাদের বেশ কিছু রোগ আছে, যেমন এর ভিতরে চিকেন পক্স, স্মল পক্স। তো এই স্মল পক্স তো ইরেডিকেট হয়ে গেছে, সো এটা আমাদের এখন আমরা আলোচনায় আনবো না। চিকেন পক্সটা আমাদের হচ্ছে এখনও, এবং এন্ডেমিক, প্রায় সারা বছর ধরে কিছু কিছু চিকেন পক্স হয়। তো চিকেন পক্সের কিন্তু প্রথমটাই হচ্ছে র্যাশ আসে আগে, এবং ওই র্যাশগুলো আমাদের মিজলস র্যাশ থেকে সম্পূর্ণ আলাদা। মিজলসের র্যাশটা প্রথমে লাল লাল ডট 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 ডটের মতো হয়, আর পক্সের র্যাশটা কিন্তু একটা ব্লিস্টার নিয়ে ওঠে, একটা ফোস্কার মতো উঠে, আচ্ছা, পানি নিয়ে ওঠে। তো ওটার চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা চিকেন পক্সের র্যাশ। এবং চিকেন পক্সের র্যাশগুলো সাধারণত মানে শরীরের বাইরের দিকে এগুলো থাকে। তো চিকেন পক্স একটা,
আর একটা ইম্পর্টেন্ট যেটা এখন আমাদের আসতেছে ডেঙ্গুতেও কিন্তু আমাদের র্যাশ উঠতে পারে। জি তাহলে ডেঙ্গুর সিজন কিন্তু এখন বলতে পারি আমরা যে নকিং এট দি ডোর। আমাদের গত বছর জুন মাসে আমাদের মানে মে থেকে শুরু হয়, জুনে গিয়ে দেখা যায় যে খুব র্যাপিডলি বাড়তে থাকে। সো ডেঙ্গুতে আমাদের জ্বর আগে আসে, সেই সাথে গায়ে প্রচুর ব্যথা থাকে, এটা ডেঙ্গুর ক্লাসিক্যাল ফিচার। আর একটা হচ্ছে তারপর র্যাশটা আসে আরও পরের দিকে। কিন্তু ডেঙ্গু আমাদের এখন হয়ে গেছে কি, আমরা তো মোটামুটি ডেঙ্গুর সাথে পরিচিত হয়ে গেছি, আমাদের টেস্টগুলো অ্যাভেলেবল। মিজলসের টেস্ট কিন্তু খুব অ্যাভেলেবল না, শুধুমাত্র মিজলসটাকে আমাদের ডায়াগনোসিস করাটা পুরোটাই ক্লিনিক্যাল। ল্যাবরেটরি থেকে হেল্প পাওয়া যায়, অ্যান্টিবডি করা কিংবা পিসিআর করা। আমাদের তো ভাইরাস কালচার হয় না, তো অ্যান্টিবডি আর পিসিআরও মিজলসে খুব ওয়াইডলি অ্যাভেলেবল না। জি কিন্তু ডেঙ্গু কিন্তু এখন গ্রামেও চলে গেছে ডেঙ্গুর টেস্টগুলো। কিন্তু ডেঙ্গুর জন্য আমাদের সচেতন এখনই হতে হবে, এখনই আমাদের ভেক্টর কন্ট্রোল, দ্যাট ইজ মশা কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ ডেঙ্গুর সিভিয়ারিটি কিন্তু প্রতি বছর বাড়ছে। গত বছর যা ছিল তার আগের বছরের চেয়ে গত বছর বেশি ছিল। প্রতি বছর আমাদের ডেঙ্গুর আক্রমণের হার বাড়ছে। সো এখন থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের ডেঙ্গুতে জটিলতা অনেক বেশি বাড়বে। এবং ডেঙ্গুর একটা খারাপ জিনিস হচ্ছে, যাদের প্রথমবার ডেঙ্গু হয়, দ্বিতীয়বার ডেঙ্গুর সিভিয়ারিটি তার চেয়ে বাড়ে, তৃতীয়বার কিন্তু তারও বেশি বাড়ে। কারণ ডেঙ্গু তো 4টা ভাইরাস, প্রথমবার একটা ভাইরাসে হওয়ার পরে সে এমন অবস্থা করে যায়, সেকেন্ড ভাইরাস আসলে তার রিয়াকশনটা বেশি হয়, থার্ড অ্যাটাকের সময় আরও বেশি হয়। জি সো এখন আমাদের কিন্তু এবার যে ডেঙ্গু হবে তার সিভিয়ারিটি অনেক বেশি হবে। আরেকটা সমস্যা হয়ে যায় কো ইনফেকশন। যেমন আমার এখন একটা পেশেন্ট ভর্তি আছে হাসপাতালে, তার ডেঙ্গু আছে, সাথে টাইফয়েড হয়ে গেছে। তো এই সময়গুলোতে ওষুধ ব্যবহারটা আমাদের সাবধান থাকতে হবে এবং চিন্তায় রাখতে হবে যে ডেঙ্গু ছাড়া তো ভাইরাল ফিভার ছাড়া আমার সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেল কিনা। জি। আমাদের যে স্যানিটেশনের অবস্থা, আমাদের যে এনভায়রনমেন্টের অবস্থা, আমাদের হাসপাতালগুলোর যে পরিবেশ, তাতে কো ইনফেকশন, নোজোকোমিয়াল ইনফেকশন, আমরা বলি হসপিটাল অ্যাকর্ড ইনফেকশন অনেক বেশি হয়, অনেক বেশি হচ্ছে। আগে নিউমোনিয়াতে যেটা বলছিল আমার স্পিকার, যে পেনিসিলিনে কিন্তু ভালো হয়ে যেত, কারণ নিউমোকক্কাস পেনিসিলিন সেন্সিটিভ, অ্যামোক্সিসিলিন সেন্সিটিভ। এখন হচ্ছে না, কারণ কি? কারণ আমাদের অন্য ব্যাকটেরিয়াও এখন চলে আসছে। তাহলে আমাদের এই যে ক্রস ইনফেকশনটাকে বন্ধ করতে হবে। জি আর স্যার, যেহেতু যে কোনো ইনফেকশন বা জ্বর এটা হলে আমাদের দেশের খুবই কমন একটা প্র্যাকটিস, যদিও আমরা এগুলো নিয়ে সবসময় কথা বলি, কিন্তু তারপরও দেখবেন সাধারণ মানুষ গিয়ে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলছেন, যেখানে প্রয়োজন নেই। যেমন ভাইরাল ইনফেকশনগুলো বেশিরভাগ কেটে নিজেই সেরে যায়। সো যদিও আমরা এই বিষয়টা নিয়ে সবসময় কথা বলি, তারপর আপনার মুখ থেকে আমরা চাই দর্শক আরেকটু শুনুক যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটাকে আমরা যদি প্রিভেন্ট করতে চাই, আমাদের আসলে সচেতন হওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট ফ্রম বোথ পেশেন্ট সাইড এবং ডক্টর সাইড, দুই দিক থেকে। এখানে সচেতনতার কোনো বিকল্প নেই, কারণ আমরা আজকাল যেটা ফেস করছি হাসপাতালে, বিশেষ করে আইসিইউতে, দেখা যাচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। ইভেন যে খুব সাধারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, এটার জন্য দেখা যাচ্ছে 2-3টা অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, মেরোপেনাম, জেন্টামাইসিন ইনজেকশন দিতে হচ্ছে, কারণ সব ড্রাগের রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই রেজিস্ট্যান্সের কারণ হচ্ছে আমাদের হাসপাতাল মানে ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়োটিকের অ্যাভেলেবিলিটি, বললেই অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, এবং ফার্মেসিতে যে বসে তাদেরকে ওই সমাজে তারা ডাক্তার হিসেবে পরিচিত। ডাক্তার জ্বর হয়েছে একটা ওষুধ দেন, সে 2টা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দিয়ে দিবে, 2টা প্যারাসিটামল দিয়ে দিবে, আবার কিছু কিছু দেখা যায় যে এনএসআইডও দিয়ে দেয়। 2 দিন খাওয়ার পর এগুলো ভাইরাল ফিভার ছিল, ভালো হয়ে গেছে, কিন্তু এই যে রেজিস্ট্যান্সগুলো ডেভেলপ করছে। আমরা যখন ছাত্র তখন প্রথমে অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন আসে, সব রোগে টাইফয়েড ফিভার এমপিসিলিন দিলে ভালো হয়ে যায়। তারপর এটা রেজিস্ট্যান্স হলো, এরপরে আসলো কোট্রাইমেক্সাজল, যুগান্তকারী ঔষধ, সব রোগ ভালো হয়ে যায়, এখন কোনো কাজই করে না। আসলো কুইনোলন, সিপ্রোফ্লক্সাসিন, চিকিৎসা মনে হয় আমাদের তখনকার দিনে সোজা হয়ে গেল, ওষুধ ভালো হয়ে যায়, এখন আর এটা কোনো তার কাজ মানে করে অনেক না। মডার্ন মেডিসিন আসলেও যেহেতু আমরা যথেচ্ছভাবে এটা ব্যবহার করছি, আলটিমেটলি এটার সুফলটা আমরা কিন্তু পাচ্ছি না, যেহেতু আমরা রেজিস্ট্যান্স ডেভেলপ করে সাময়িকভাবে দেখা যাচ্ছে এটা খুব কার্যকর, তারপরে আর কার্যকর থাকছে না। জি এবং সুপার ব্যাগ ডেভেলপ করছে। একেবারে এমন অবস্থা হয়ে যাচ্ছে এখন আমাদের জন্য, যেমন বললাম না যে এন্টেরিক ফিভার বা টাইফয়েডের চিকিৎসার জন্য আমরা 10 বছর আগে সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট দিলেই ভালো হয়ে যেত, এখন সেফট্রাক্সন ইনজেকশন দিয়ে পারছি না, মেরোপেনাম দিয়ে পারছি না। আমাদের কিন্তু খুব বেশি অ্যান্টিবায়োটিক আর হাতে নাই। এখন দেখা যাচ্ছে আইসিইউগুলোতে দেখা যাচ্ছে চিকোপ্লানিন ইউজ হচ্ছে। তো এরকম ওষুধ
পরে আর কিছু থাকবে না। So তো ক্যান্সার যেরকম আমাদের চিকিৎসার বাইরে চলে যাচ্ছে, মানে অনেকগুলো আছে বাইরে, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ইনফেকশনও কিন্তু আমাদের চিকিৎসার বাইরে চলে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আসলে আমরা যেটা বলছিলাম, আমাদের সাধারণ মানুষ যারা ওষুধটা নিচ্ছেন তাতে যেরকম সচেতনতা দরকার, আমরা যারা প্রেসক্রাইব করছি আমরাও যাতে সঠিকভাবে জেনে বুঝে টেস্টের মাধ্যমে নির্ধারণ করে ভাবে সঠিকভাবে আমরা যাতে ওষুধ সাধারণ মানুষের জন্য প্রথম যেটা আমার পরামর্শ, প্লিজ আপনারা ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না, জি এটা হচ্ছে প্রথম। আর আমরা যারা প্র্যাকটিস করি ডাক্তার, তাদের জন্য হচ্ছে যে অ্যান্টিবায়োটিক যেটা স্টুয়ার্ডশিপ আছে সেটাকে মেনটেন করা, যে কোন রোগের জন্য কোন অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমার এই সোসাইটিতে, এই সমাজে কোনটার রেজিস্ট্যান্স কোনটা সেন্সিটিভ। আমি যদি ইউটিআই হলো, আমি এখন মেরোপেনাম দিয়ে দিলাম। আমার একটু মানে এন্টেরিক ফিভার হলো, দেখা যাচ্ছে আমরা কম্বিনেশন ইউজ করতেছি। জি। সো আমাদের এখানে এটা একটা কনসেনসাসে আসতে হবে যে আমরা কোন ইনফেকশনে, নিউমোনিয়াতে কোন অ্যান্টিবায়োটিক ইউজ করব, আমরা যদি ফ্যারিঞ্জাইটিস হয় কোনটা করব, এন্টেরিকে কোনটা করব, এবং কি ডোজে করব, কতদিন করব। জি অবশ্যই, এটা অনেক আমাদের ধন্যবাদ। অবশ্যই মানতে হবে। জি জি অবশ্যই। আমরা আসলে অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর মোফাক্করুল ইসলাম এবং ডক্টর মানিফ আফরিন। এবং আমরা আসলে আজকে ইনফেকশাস ডিজিজ নিয়ে কথা বলেছি, কারণ এই ছোঁয়াচে রোগগুলোর জন্য আমাদের সচেতন হওয়াটা একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। স্পেশালি শুধু আমরা ভ্যাকসিনের দিকে ফোকাস না করে যদি আমরা একটু নিউট্রিশনের দিকে ফোকাস করি এবং যেভাবে রোগটা ছড়াচ্ছে সেটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই রোগের প্রকোপটাকে আমরা অনেক কন্ট্রোলে আনতে পারি। এবং ভ্যাকসিন অবশ্যই খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। যারা ভ্যাকসিনের জন্য এলিজিবল আছেন তারা চেষ্টা করবেন ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার জন্য, স্পেশালি প্যারেন্টসরা যাতে একটু সচেতন হন এই বিষয়টাতে। সেটা নিয়ে আজকে আমাদের আলোচনাটা ছিল। আশা করছি সবাই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং ভ্যাকসিন নেবেন বাচ্চাকে সুস্থ রাখার জন্য। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আগামী সপ্তাহে।